গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন পর আমরা সেকেন্ড টার্ম সিলেবাস শেষ করে কিছু প্রশ্ন উত্তর আলোচনা আমাদের সেট দেওয়া হয়েছে। সেগুলো একটা সেট তোমাদের করে পোস্ট করা হয়েছিল ব্লগের মধ্যে, বাকি সেটগুলো এখানে আমি ডিসকাস করে দিচ্ছি ক্লাসের মাধ্যমে। কিছু ক্লাস লাগবে আমার। তো আজকে আমি যে সেটটা নিয়ে আলোচনা করব, তোমাদের প্রশ্নগুলো নিশ্চয়ই তোমাদের জানা আছে, তবু আমি প্রশ্ন রিপিট করি এখানে বলবো। তবুও তোমরা যখন ক্লাসটি ফলো করবে, সেটের প্রশ্নটি সামনে নিয়ে ক্লাসটাকে ফলো করবে। তো প্রথমে অবজেক্টিভ প্রশ্নে আসছি। ক্লাসে তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো ফলো করে পড়াশোনা করে এখন তোমরা সিলেবাসটা সম্পর্কে আয়ত্ত হয়ে চলে এসছে তোমাদের, এবং সেকেন্ড টার্ম অবধি কমপ্লিট করে ফেলেছ। দেখো, প্রথম প্রশ্ন এমসিকিউ তোমাদের 5টা আসে, এবং সেখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে সবচেয়ে হালকা মৌলটির নাম। অপশান দেওয়া হয়েছে অপশান এ Li, Na, K আর H। সবচেয়ে হালকা মৌলটির নাম। এটা কি সেট 2? দাঁড়াও, সেট 2 নয়, এটা সেট 2 নয়, সরি। সেট 2টা আজকে আলোচনা করছি। এইটা সেট 2 নয়, এইটা সেট 2। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কি হয়? আমি প্রথমে আজকে সেট 2টা আলোচনা করছি। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে। অ্যান্সার হবে কি? তাহলে 1-এর 1.1 অ্যান্সার হচ্ছে কি? এ, বেশি হয়। ওকে, 1.2 প্রশ্ন নম্বর 1.2। প্রশ্নটা এখানে তোমাদের ভুল ছাপা আছে, 1.1 আবার টাইপ করা হয়েছে। 1.2 ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে এরূপ ধাতু। তড়িৎ রসায়ন শ্রেণী পড়েছিলাম আমরা, এবং সেখানে যেটা সব থেকে উপরে থাকবে তারাই ঠান্ডা জলের সঙ্গে রিয়াক্টিভ হবে বেশি। তো এখানে দেখো অপশান দিয়েছে কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর সোডিয়াম। অ্যান্সার হবে কি? সোডিয়াম। অপশান ডি, সোডিয়াম। 1.2 গেল। নেক্সট 1.3, মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা। মিথেন অণুর সংকেত কি? আমরা সবাই জানি মিথেন অণুর সংকেত CH4। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে 4টে সমযোজী বন্ধন থাকবে। তাহলে সমযোজী বন্ধনের সংখ্যা কত হবে? অপশন ডি, 4। নেক্সট 1.4 যেটা আছে সে প্রশ্নটা যাচ্ছি। নিচের কোন ধাতুটি বোতল, কাপ ও প্লেটে রাখলে এক একবার এক এক রকম আকৃতি নেয়? বুঝতেই পারছো, যেগুলো অপশান দিয়েছে সোডিয়াম, পারদ, গ্যালিয়াম আর সিজিয়াম, তার মধ্যে তরল ধাতু সেটা হচ্ছে কি? পারদ। 1.4 এর অ্যান্সার হচ্ছে কী হবে? বি অপশান, পারদ। লাস্ট প্রশ্ন যেটা আছে তোমাদের এমসিকিউ হচ্ছে ফসফেট মূলকের চার্জ। ফসফেট মূলকের চার্জ তোমরা নিশ্চয়ই জানো, শুনেছো ফসফেট মূলকের সংকেতটা PO4। ওকে, তাহলে এর মাথায় হয় -3 চার্জ হয়। তাহলে ফসফেট মূলকের চার্জ কত? অপশান দেখো দেওয়া হয়েছে, ফার্স্ট অপশানেই দেওয়া হয়েছে, ফার্স্ট অপশান না, সরি, সি অপশানে দেওয়া হয়েছে -3। ওকে, -3। তাহলে এবার দেখো 1 নম্বর প্রশ্নগুলো আমাদের সব হয়ে গেল। উত্তরগুলো তোমরা দেখে নিলে, নিশ্চয়ই তোমরা বাড়িতেও এগুলো প্র্যাকটিস করছো। নেক্সট দেখো 2-এর প্রশ্ন চলে আসছি আমরা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর দেওয়া হচ্ছে আইসোটোপ নেই এমন একটি মৌলের নাম। আইসোটোপ নেই এমন একটি মৌলের নাম হবে বিসমাথ। ওকে, অ্যান্সার হবে বিসমাথ। আমি 2 নম্বর প্রশ্ন যাচ্ছি, এটা মুছে দিচ্ছি। টু 2.1 অ্যান্সার হবে কি? বিসমাথ।
সংকেত হচ্ছে বিআই। ওকে, নেক্সট এনও যৌগটিতে এনের যোজ্যতা কত? এনও মানে নাইট্রিক অক্সাইড। ওকে, তাহলে নাইট্রিক অক্সাইডে এনের যোজ্যতা কত হবে? যেহেতু দুটো নিউট্রাল, একটা নিজে নিউট্রাল এলিমেন্ট এনওটা এবং বর্ণহীন, এর মাথায় কোনো চার্জ নেই, তাহলে অক্সিজেন যদি -2 হয় তাহলে অবভিয়াসলি এটা +2 হওয়ার কথা। তাহলে এনওতে এনের যোজ্যতা +2। তবে তোমাদের মনে হতে পারে স্যার তার নাইট্রোজেনের মাথায় তো +3 হয়, এই -3 হয়, তো এখানে +2 কেন হচ্ছে? এটা এক্সেপশনাল কেস এটা। ওকে, এক্ষেত্রে নিউট্রাল এলিমেন্ট হিসেবে ধরা হবে এটা, যেহেতু -2 এটা +2। আমরা যেভাবে নির্ণয় করা দেখিয়েছিলাম, কীভাবে দেখিয়েছিলাম, যার যোজ্যতা নির্ণয় করতে বলবে সেটা x ধরবো, তাহলে x - 2 = 0, যেহেতু নিউট্রাল নিবে তাহলে x সমান কত হবে? +2। এটা নির্ণয় করার পদ্ধতি ক্লাসেও তোমাদের করিয়েছি। নেক্সট, একটি তাপ উৎপাদক ভৌত পরিবর্তনের উদাহরণ। 2.3 তাপ উৎপাদক ভৌত পরিবর্তনের উদাহরণ। অ্যান্সারটা কী হবে? যে গাঢ় অ্যাসিডে বা কস্টিক সোডায় জল ঢালা হলে শুধুমাত্র তাপের উদ্ভব হয়, কোনো বিক্রিয়া ঘটে না। ওকে, এটা হচ্ছে একটা তাপ উৎপাদক ভৌত পরিবর্তনের উদাহরণ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, গ্যালভানাইজেশন কাকে বলে? গ্যালভানাইজেশন কাকে বলে উদাহরণ কী দেবো আমরা, সংজ্ঞা কী দেবো? যে লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। ওকে, নেক্সট যেটা হচ্ছে, এটা তোমরা পারবে যে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে যে Na+Cl2 যেমন NaCl, বিক্রিয়ার কোশ্চেনটা দেওয়া হয়নি এখানে, তোমাদের কারেকশন করা নেই। সাপোজ একটা বিক্রিয়া দেওয়া হবে এবং সেই বিক্রিয়াটিতে বলা হবে জারক ও বিচারক দ্রব্যের নাম লেখো। তো কোশ্চেনটা আমি করে দিচ্ছি। এটা Na+Cl2 সাপোজ ধরো, তো Na দিয়ে NaCl করা হয়েছে, অ্যাকচুয়ালি 2Na+Cl2 2NaCl সমতাবিধান করলে। তাহলে এখানে আমি দেখাচ্ছি জারক বিচারকটা, দেখো, এটা মুছে দিই। সাপোজ এই বিক্রিয়াটা দেওয়া হয়েছে, তাহলে Na+Cl2, আমি সমতাবিধান এখন করিনি, NaCl, এই বিক্রিয়াটিতে জারক ও বিচারক দ্রব্যের নাম লেখো। প্রশ্ন অনুযায়ী তোমাদের ওখানে প্রশ্নে ছাপা নেই, বিক্রিয়াটা দেওয়া হয়নি, এটা মিস্টেক হওয়া আছে, এটা হচ্ছে নট কারেক্টেড কোয়েশ্চেন। ওকে, ওই জন্য এরকম প্রবলেমটা হয়েছে এখানে। তো বিক্রিয়াটা দেখো, যেটা আমাদের দেখাতে হবে, একটা হচ্ছে 2Na - 2E, অ্যাকচুয়ালি এটা সমতাবিধান করলে কী হয়, 2Na+Cl2 2NaCl, তখন এখানে সমান চিহ্ন বসবে। তাহলে এবার দেখো 2Na যেহেতু আছে তাহলে দুটো ইলেকট্রন বর্জন করবে, কী হবে 2Na+, আর এর থেকে দেখো Cl একটা ইলেকট্রন গ্রহণ করবে, Cl - Cl2 আছে, 2Cl + 2C 2E, মানে ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাই তো? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে এইটা হচ্ছে জারণ বিক্রিয়া। ওকে, তাহলে এখানে কার জারণ ঘটছে? সোডিয়ামের জারণ ঘটছে। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হচ্ছে, মুক্ত মৌলে জারণ সংখ্যা 0 হয় সবসময়, জানি আমরা। আর এখানে Cl -1 হয়ে যাচ্ছে, তো 0 থেকে -1 হলে কী হবে, জারণ স্তর কমে যাচ্ছে, তাহলে এটা হবে কি, বিজারণ। তাহলে ক্লোরিনের এখানে কী হচ্ছে, ক্লোরিন বিজারিত হচ্ছে, সোডিয়াম কী হচ্ছে, জারণ হচ্ছে, Na+ হয়ে যাচ্ছে। নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করতে চাই প্রত্যেক মৌলই। তাহলে এখানে সোডিয়াম হচ্ছে 2 8 আর 1, লাস্ট কক্ষে একটা ইলেকট্রন ত্যাগ করে সে কী করবে, 2 আর 8 নিয়নের স্ট্রাকচার লাভ করবে। আর একে ক্লোরিন 2 8 7, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে Cl - 2 8 8 ইনার স্ট্রাকচার লাভ করলো। তো এক্ষেত্রে আমরা সমতাবিধান করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, দেখো। ওকে, তাহলে দেখো এই বিক্রিয়াটিতে
আমরা যখন জারণ বিজারণ পড়েছিলাম তখন বলা হয়েছিল যে জারক দ্রব্য বিজারিত হয় এবং বিজারক দ্রব্য নিজে কি হয়, জারিত হয়। তাহলে এক্ষেত্রে সোডিয়ামের জারণ ঘটেছে, স্যার সোডিয়াম নিজে কি হবে, বিজারক। ওকে, আর ক্লোরিন কি হচ্ছে, বিজারিত হচ্ছে, তাহলে কি হচ্ছে, নিজে কি হবে, জারক। বারবার মনে রাখবে এটা জারক দ্রব্য নিচে বিজারিত হয় আর বিজারক দ্রব্য নিজে জারিত হয়। তাহলে এই বিক্রিয়ায় জারক হচ্ছে ক্লোরিন আর বিজারক হচ্ছে সোডিয়াম, মনে থাকবে। তো বিক্রিয়াটা 2Na + 2Cl - 2Na + Cl-, অ্যাকচুয়ালি এটা ফর্মেশন হয় কিন্তু এখানে প্লাস আর মাইনাস চার্জটা কিন্তু থেকেই যায় NaCl এর ক্ষেত্রে, এই অবস্থায় থাকে। যৌগ অবস্থাতে আয়নীয় অবস্থা থাকতে পারে একমাত্র কে, NaCl। এটাও প্রশ্নটা তোমাদের আসে মাঝে মাঝে। নেক্সট দেখো, এই প্রশ্নটা গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে বাধক কি। তাহলে দেওয়া হচ্ছে বাধক কি। ওকে, যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগকে হ্রাস করে ফেলে কিন্তু বিক্রিয়া শেষে কী করে, নিজে অপরিবর্তিত থাকে, তাকে বলা হবে বাধক বা ইনহিবিটার। ইংলিশ টার্মটা কি, ইনহিবিটার, INHIBITOR। পড়ে থাকবে নিশ্চয়ই, আমি পড়িয়েছিলাম তোমাদের পড়ানোর সময় বাধক কি। আর যদি আমরা এক্সাম্পল দিতে পারি, তো যেমন দেখো জল, পারক্সাইড আর ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে যখন জল H2 + H2O2 + H3PO4 এই তিনটে যখন মিক্সচার দেওয়া হচ্ছে, তখন H3PO4 মিশিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, যখন মিশিয়ে দিই তখন এই দুটো মিশ্রণের ফলে যে এফারভেসেন্সটা হয়, এই যে বুদবুদটা, এটা মেশানোর পর যখন এটা আমি দিয়ে দিই তখন এই বুদবুদ বেরোনোর হারটা কি হয়, কমে যায়, মনে থাকবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, H3PO4 মানে এই বিক্রিয়াটাতে পার্টিকুলারলি বাধক হিসেবে কাজ করে, ঠিক আছে। বুদবুদ বেরোনোর হারটাকে কমিয়ে দেবে। যদি আমরা এটা না মেশাতাম তখন বুদবুদ বেরোনোর হারটা কমতো না, ন্যাচারালি যেটা বুদবুদ বেরোচ্ছিলো আর এফারভেসেন্স হচ্ছিলো সেটা হতে থাকবে। যখনই আমরা H3PO4টা মিশিয়ে দেবো এই বিক্রিয়াটাতে, তখন এফারভেসেন্স বেরোনোর হারটা কমে যাবে। তাহলে বাধককে কি আমরা ঋণাত্মক অনুঘটক বলতে পারি? পুরোপুরি বলা যায় না, যদিও কমিয়ে দিচ্ছে বিক্রিয়ার বেগটাকে, কিন্তু সমীচীন নয়। কেন? কারণ এটা বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। আর কিন্তু ঋণাত্মক অনুঘটক বিক্রিয়াতেও একই রকমভাবে অনুঘটকের যেটা ধর্ম, বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না কিন্তু বিক্রিয়ার বেগকে কমিয়ে দেবে, সেটা হচ্ছে মন্দীভূত করবে ঋণাত্মক অনুঘটক। ঠিক একইভাবে যেটা ধনাত্মক অনুঘটক হবে সেটা বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেবে, বিক্রিয়া অংশগ্রহণ না করে। কিন্তু ইনহিবিটর কী করে, বিক্রিয়াতে অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার বেগকে কমিয়ে দেয়। এটা হচ্ছে বাধক বা ইনহিবিটর। ওকে, এই প্রশ্নটা তোমরা জানো, খোলা বাতাসে ক্লোরিন, এটা তোমরা জানো, তোমাদের এটা বলার, এটা আমি অনেকবার বলেছি তোমাদের। আর এটাও তাই, পরেরটাও তাই, এক বালতি মধ্যস্থ, এটাও পড়ানো হয়েছিল, তোমাদের ক্লাস ফলো করবে। জলের ভর 5 কেজি হলে, এই ব্যাখ্যাও দেওয়া হয়েছে। বাদামি বর্ণের গ্যাসের নাম, এটাও পারবে। আর কোনো মৌলের আঁশ ও ইকায়ন বলতে কী বোঝে, এগুলো সব পড়ানো হয়েছে তোমাদের। ওকে, আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় এগুলো সব বলা হয়েছে। MnO2, এখানে বিক্রিয়াতে আবার কোশ্চেনে ভুল আছে তোমাদের, MnO করা আছে, এটা MnO2 + 4HCl হবে। বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ করে জারণ বিজারণ দেখাতে হবে, জারণ বিজারণ দেখিয়ে ঘটনাটা কী ঘটছে লিখতে হবে, জারক বিজারক দ্রব্য মেনশন করতে হবে। এগুলো তোমাদের ক্লাসে সব পড়ানো হয়েছে। 3 প্রশ্নে বলছি আমি, 3 ক্লোরিন জলের মধ্যে H2S গ্যাস চালনা করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো। এটাও তাই, ক্লোরিন জলের মধ্যে যদি আমরা H2S গ্যাস চালনা করি কী হবে, HCl অ্যাসিড আর সালফার উৎপন্ন হবে। এটিও একটি কী হচ্ছে, হাইড্রোজেন অপসারণ দ্বারা জারণ প্রক্রিয়া। এই বিক্রিয়া কী হয়, H2S বিজারক আর ক্লোরিন জারক দ্রব্যরূপে কাজ করে। তাহলে H2S + Cl2 2HCl + S, এটা হচ্ছে বিক্রিয়া হবে। তাহলে H2S এখানে বিজারক রূপে কাজ করবে আর Cl2 জারক দ্রব্যরূপে কাজ করবে। তাহলে H2S এর জারণ ঘটবে আর Cl2 কী হবে, বিজারণ ঘটবে।
বা Cl এর ক্লোরিনের বিজারণ ঘটবে। তো বিক্রিয়াটা আমি বললাম তোমাদের মুখে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এই কোশ্চেনটা তোমাদের খুব কমন প্রশ্ন, এটা ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে, তোমরা জানো। ওকে, নেক্সট একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের, নিশ্চয়ই এগুলো তোমাদের অঙ্কগুলো তোমরা জানো। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, 3.5 এর প্রশ্ন। একটি গামলায় 10 কেজি জল আছে, গামলাটির মেঝের ক্ষেত্রফল 0.25 বর্গমিটার। এরকম অঙ্ক আমি করিয়েছি। 25 বর্গমিটার হলে মূল গামলাটি মেঝের উপর কত চাপ প্রয়োগ করছে। প্রথমে 1 কেজি ভরের বস্তুকে, আমি তোমাদের অঙ্কটা তবুও করে দিচ্ছি আরেকবার। 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যদি 9.8 নিউটন বল দ্বারা টানে, তাহলে 10 কেজি বস্তু কত নিউটন বল দ্বারা টানবে? 9.8 ইন্টু 10 নিউটন সমান কী হবে? 98 নিউটন। ওকে, তাহলে চাপ সমান কী হবে? বল বাই ক্ষেত্রফল। তোমাদের এই টাইপের অঙ্ক বেশ কয়েকটা করেছিলাম। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। ওকে, যখন এটা ক্লাসে করেছিলাম, হয়তো ওয়েব ক্লাসে করানো হয়নি, এই দুটো চ্যাপ্টার করানো হয়ে গেছিলো তোমাদের যখন নর্মাল স্কুল চলছিল। তাহলে 98/0.25 এটা কী হবে? নিউটন পার বর্গ মিটার। অ্যান্সারটা কত হবে? ঠিক যদি আমরা এটা ক্যালকুলেট করলে, দাঁড়াও ক্যালকুলেটটা করে নিই, 392 নিউটন পার স্কোয়ার মিটার। ঠিক আছে, তাহলে মূল গামলাটি মেঝের উপর 392 নিউটন চাপ প্রয়োগ করে। ওকে, নেক্সট দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে 3.6, এটা খুব ভালো প্রশ্ন। এ একটি বর্ণহীন যৌগিক গ্যাস, বলা হয়েছে কি এ একটি বর্ণহীন যৌগিক গ্যাস, বি একটি বর্ণহীন মৌলিক গ্যাস। ওকে, তাহলে বর্ণহীন যৌগিক গ্যাস বলেছে সংস্পর্শ বিক্রিয়ায় রঙিন একটি গ্যাস উৎপন্ন করে। তো সেই বিক্রিয়ার কথা মনে আসছে, যেটা হচ্ছে কি 2NO, তোমাদের পড়িয়েছিলাম, প্লাস O2। এটা ক্লাসেও দেখানো হয়েছে তোমাদের, ওয়েব ক্লাসে উদাহরণটা দিয়ে দেখানো হয়েছিল, এর পরীক্ষায় আসে বলেই দেখানো হয়েছে। 2NO প্লাস O2, 2NO2। এই বিক্রিয়া দেখো, এই NOটা হচ্ছে A, ঠিক আছে। নাইট্রিক অক্সাইড, নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড, বর্ণহীন যৌগিক গ্যাস। আর বর্ণহীন মৌলিক গ্যাস হচ্ছে এটা, এটা হচ্ছে B, আর এইটা হচ্ছে C। এটার বর্ণ হচ্ছে কি বাদামি। ঠিক আছে, সংস্পর্শ বিক্রিয়ার রঙিন গ্যাস বলেছে, তাহলে এটা বাদামি বর্ণটা রঙিন বলে দেয়নি, বাদামি বর্ণ বলে দিলে আরও পরিষ্কার হতো কোশ্চেনটা। তো সেক্ষেত্রে রঙিন গ্যাস বলা হয়েছে, আমাদেরকে ধরে নিতে হবে একটা উদাহরণ। এরকম আরও উদাহরণ হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমরা এটাই সহজ, তোমাদের বিক্রিয়াটাও খুব সহজ, চোখের সামনে ভাসবে, এটাই মনে রাখবে তোমরা। নেক্সট হচ্ছে কি জিঙ্ক ফসফাইড আর জিঙ্ক ফসফেট নাকি না কি দিয়েছে, কোশ্চেনটা এটা তোমরা জানো। সরি, 3.7 প্রশ্নটা দেখি। আচ্ছা, জিঙ্ক ফসফাইড আর জিঙ্ক ফসফেট, হ্যাঁ, আর ফেরিক ফসফেটের সংকেত। পরে প্রশ্নটা আসছি আমি একটু। 3.7 দেখো, জিঙ্ক ফসফাইডের সংকেত হচ্ছে Zn3P2, মনে থাকবে, জিঙ্ক ফসফাইড। ফসফেটের সংকেতটা আলাদা, আর ফসফাইডের সংকেতটা হচ্ছে এই ফসফরাস মূলকটাই তখন নেগেটিভ হিসেবে কাজ করছে। ওকে, এটা ফসফরাসটা মৌলটাই তখন মূলক হিসেবে কাজ করছে এক্ষেত্রে। তাহলে Zn3P2। ওকে, ফসফরাসের যোজ্যতা -3, আবার 3, আর এটা Zn +2। ওকে, নেক্সট হচ্ছে ফেরিক ফসফেট, FePO4। ফেরিক ফসফেট, ফেরাসের হচ্ছে 2, আসে 2, আয়রনের ইকে 3, আর ফসফেটেরও যোজ্যতা -3, তাহলে +3 -3 হয়ে গেল, তাই তো। তাহলে FePO4 এটা হচ্ছে কি
ফেরিক ফসফেটের সংকেত। এরকম সংকেত তোমাদের আরও দিতে পারে পরীক্ষাতে, তোমাদের চিহ্ন সংকেত পড়ানোর সময় বা দেখানোর সময় হয়েছিল, এগুলো দেখানো হয়েছিল তোমাদের। নেক্সট দেখো, ভালো একটা প্রশ্ন দিয়েছে, এটা তোমাদের চারণ বিজারণ পড়ানোর সময় তো বলেছি, আরেকবার আমি রিমাইন্ড দিয়ে দিই, কারণ এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতেই বেশি আসে, তো ঘুরিয়ে প্রশ্নগুলো দেয়। হাইড্রোজেনের সংযোগে একটি জারণ প্রক্রিয়া বা বিক্রিয়ার উদাহরণ দাও, আর বিক্রিয়াটিতে জারক ও বিচারক দ্রব্য চিহ্নিত করো। তো দেখো এই বিক্রিয়াটা মনে রাখবে 2Na প্লাস H2, তোমাদের ক্লাসেও করেছি, ওয়েব ক্লাসে দেখবে, জারণ বিজারণ পড়ানোর সময় উদাহরণটা দিয়েছিলাম আমি তোমাদের। 2Na প্লাস H2, আবার দেখে নাও। তাহলে জারণ স্তরগুলো আমি দেখলাম, অক্সিডেশন নাম্বারগুলো লিখলাম, এগুলো মুক্ত মৌল যার জারণ সংখ্যা সবসময় 0 হবে, আর সোডিয়ামের +1। হাইড্রোজেনটা এখানে হাইড্রাইড অ্যানায়ন হিসেবে থাকে এবং হাইড্রোজেন এখানে মূলক হিসেবে কাজ করছে, নেগেটিভ আয়নায়ন হিসেবে কাজ করছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, যেটা হচ্ছে সোডিয়ামের জারণ ঘটছে Na+, হাইড্রোজেন কী হচ্ছে, বিজারণ ঘটছে, হাইড্রোজেনের বিজারণ ঘটছে। ওকে, তো সোডিয়াম এখানে কী হচ্ছে, বিজারক দ্রব্য, আর হাইড্রোজেন জারক দ্রব্য। এটা হচ্ছে রেয়ার কেস, কারণ হাইড্রোজেন যুক্ত হলে সাধারণত কী ঘটে, বিজারণ ঘটে, কিন্তু এখানে হাইড্রোজেন যুক্ত হলে জারণও ঘটছে। দেখো তাহলে এক্ষেত্রে কার জারণ ঘটেছে, সোডিয়ামের জারণ ঘটেছে। তো সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রাইড, এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, উৎপন্ন হয়, এবং এক্ষেত্রে হাইড্রোজেন যুক্ত হলেও সোডিয়াম জারিত হয়ে সোডিয়াম হাইড্রাইডে পরিণত হয়, এবং হাইড্রোজেন নিজে বিজারিত হয়ে এই হাইড্রোজেনটা নিজে বিজারিত হয়। ওকে, অর্থাৎ H2 এক্ষেত্রে জারক দ্রব্যরূপে কাজ করে, এটি একটি ব্যতিক্রম, মনে থাকবে। নেক্সট, মহাকর্ষ অভিকর্ষ বলের মধ্যে পার্থক্য তোমরা সবাই জানো এটা, তবে আমি একবার তোমাদের রিপিট করে বলে দিই যে মহাবিশ্বের যে দুটি বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করছে তাকে মহাকর্ষ বল বলি আমরা। অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী তার উপস্থিত সকল বস্তুকে যে বল দ্বারা নিজ কেন্দ্রাভিমুখে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। আর 2 নম্বর লিখবে, মহাকর্ষ বলের মান দুটি বস্তুর ভর ও তাদের মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। আর অভিকর্ষ বলের মান হচ্ছে কি, পৃথিবী পৃষ্ঠে একই ভরের বস্তুর অভিকর্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। নেক্সট দেখো তোমাদের যেটা 3 নম্বরের, যে নিউক্লিয় বল কেন সৃষ্টি হয়, এটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে কি হয়, যে প্রোটন ও নিউট্রনগুলো কি হয়, তীব্র আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এক ধরনের আন্তঃক্রিয়া মানে নিজেদের মধ্যে ক্রিয়ার জন্য কি হয়, নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়ারত এই ধরনের বলের উদ্ভব হয়। তো এই আন্তঃক্রিয়াকেই বলা হয় প্রবল আন্তঃক্রিয়া বা নিউক্লিয় আন্তঃক্রিয়া, স্ট্রং ইন্টারাকশন বা স্ট্রং ইন্টারাকশন ফোর্স। ওকে, এই যে ক্রিয়ারত বলটা, এটা হচ্ছে নিউক্লিয় বল, অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন ও নিউট্রনের মধ্যে বাই বা মেসন কণার আদান প্রদানের ফলে এই নিউক্লিয় বল সৃষ্টি হয়। আরও গভীরে জানতে হলে তোমাদের আরও হায়ার স্টেজে যেতে হবে, কারণ এটা খুব একটু উঁচু লেভেলের প্রশ্ন এটা, যে কেন সৃষ্টি হয় আরও ডিটেলসে বলতে গেলে আরও অনেক কিছু বলতে হয় তোমাদেরকে। ওকে, তো এখন তোমাদের যেটা কনসেপ্ট সেই অনুযায়ী তোমরা এইটুকুই লিখবে। আর এরপরে যে 4 প্রশ্নগুলো আছে তোমরা সবাই জানো এগুলো, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের গঠন চিত্রগুলো তোমরা সবাই জানো, বোরবার স্কিমও তোমাদের পড়িয়েছি আমি। সালফার ডাইঅক্সাইড বিরঞ্জনের এটা একটা উদাহরণ হতে পারে। দেখো, সালফার ডাইঅক্সাইড দ্বারা বিরঞ্জনের বিক্রিয়ার উদাহরণ কী হবে, SO2 সঙ্গে জলের বিক্রিয়া হলো, সেই SO2 সঙ্গে জলের বিক্রিয়াতে H2SO4 উৎপন্ন হবে। হাইড্রোজেন, তার সঙ্গে যে হাইড্রোজেন পরমাণুটা উৎপন্ন হয়, সেই হাইড্রোজেন পরমাণুটা কী করে, কালার্ড ম্যাটারকে কালারলেসে পরিণত করে। এইভাবে SO2 কী হয়, ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ব্লিচিং এজেন্ট মানে বিরঞ্জন। ওকে, তাহলে ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করছে, তো বিক্রিয়াটা কী হচ্ছে, SO2 + 2H2O H2SO4 + 2H, এইটাকে বলা হয় ন্যাসেন্ট হাইড্রোজেন। এই ন্যাসেন্ট হাইড্রোজেনটা কালার্ড ম্যাটারকে কী করে, কালারলেসে পরিণত করার জন্য দায়ী থাকে। ওকে, এর নাম হচ্ছে ন্যাসেন্ট হাইড্রোজেন, NaSCENT। এটাকে ওই জন্য SO2কে এই জন্য কী বলা হয়, রিডাকটিভ ব্রিজ।
ওকে, এটা হচ্ছে রিডাকটিভ ব্লিচ, মনে থাকবে। তাহলে এটা একটা বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইড দ্বারা বিরঞ্জনের বিক্রিয়া একটা উদাহরণ দিতে বললে এই বিক্রিয়াটা তোমাদেরকে দিতে হবে। ওকে, নেক্সট যেটা হচ্ছে রাসায়নিক সংকেত লিখতে বলা হচ্ছে Na2ZnO2, সোডিয়াম জিঙ্কেটের সংকেত হচ্ছে Na2ZnO2, সোডিয়াম জিঙ্কেট। নেক্সট ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 আর গ্রিন ভিট্রিয়ল তোমরা জানো সবাই, FeSO4.7H2O। ওকে, এগুলো হচ্ছে তাদের সংকেত। 4.5 দেখো তোমাদের দেওয়া হয়েছে আর্কিমিডিসের ভারসাম্য নির্ণয়ের শর্ত, এটা তোমাদের বইয়ের প্রশ্ন, খুব ভালো করে পড়ানো হয়েছিল তোমাদের ক্লাসে যখন ক্লাস নেওয়া হয়েছে, নিশ্চয়ই অন্যান্য স্যাররাও পড়িয়েছেন তোমাদের, এটা আর আমি ডিসকাস করছি না। আচ্ছা, নেক্সট অঙ্কটাও তোমাদের, এগুলো অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা পারবে তোমরা। ক্যালোরি তাপমাত্রার অঙ্কগুলো, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ তোমাদের পড়ানো হয়েছে। প্রেশার কুকারের কার্যপ্রণালী খুব কমন প্রশ্ন এগুলো। ওকে, আচ্ছা, প্রতিসরাঙ্ক আলোর বেগ নির্ণয়ের অঙ্ক আমি আলো চ্যাপ্টারে উদ্ধারিত করেছি, তোমরা ক্লাসগুলো ফলো করবে। অঙ্ক পুরো করানো হয়েছে ওখানে। জল বরফে পরিণত আয়তনে বাড়ে বলা হয়েছে, এগুলো সবই বলা হয়েছে, সব কমন প্রশ্ন, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। ওকে, নেক্সট অঙ্কটাও তোমাদের পাড়া অঙ্ক, একদম 10 কেজি ভরের যেটা আছে, এটাও খুবই কমন অঙ্ক। তাহলে এগুলো তোমরা সবই পারবে, বাকি প্রশ্নগুলো আশা করি তোমরা সবই পারবে। তবুও তোমাদের যদি কোনো এই সেট 2 থেকে কোনো যদি প্রবলেম থাকে গ্রুপে জানাবে, অবশ্যই গ্রুপে জানাবে সেট 2 থেকে যদি কোনো কারো কিছু প্রবলেম থাকে। আজকে তোমাদের সেট 2টা কমপ্লিট হলো, পরের দিন আমি আবার একটা সেট নিয়ে আলোচনা করব। ওকে, আজকের জন্য ক্লাস এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।